ইচ্ছাশক্তি যে মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে সেই ধারণা বোধহয় আমাদের কারোরই ঠিকমতো নেই। এই যে ছোট্ট প্লেনটাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র স্প্রে করার প্লেন। কিন্তু এই প্লেনটা একবার জিদ ধরে বসে সে রেসিং কম্পিটিশনে অংশগ্রহণ করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেবে। মানে এটা কিভাবে সম্ভব? গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ডাস্টি ক্রফহার্বার নামের এই ছোট্ট প্লেনটি দুইটি জেট প্লেনের সঙ্গে টক্কর দিয়ে রেসিং করছে। আসলে এই প্লেনগুলোর কাজই হলো ভুট্টা ছেতে ঔষধ ছড়ানো। এরপরেই সে ওর বস লিভ বটমকে জানায় যে উইংস অ্যারাউন্ড দ্য গ্রেট লরি চ্যালেঞ্জে সে অংশগ্রহণ করবে। তখন লিভ বটম বলে যে, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সামান্য ফিল্ডে স্প্রে করা একটা ছোট প্ল্যান, তুমি কিভাবে রেসিং করতে যাবে? তখন ডাস্টি আর কোনো কথা না বলে তাদের সঙ্গে কাজটা কমপ্লিট করেই তার বন্ধু চার্লসের সঙ্গে দেখা করতে যায়। চার্লস হলো একটা কার যে কিনা একটা ফুয়েল স্টেশন চালায়। ডাস্টি ওখানে তার সঙ্গে প্র্যাকটিস করার জন্য গিয়েছে। চার্লসের পর ডাস্টিকে ইয়ার রেসিংয়ের একটা বই থেকে গাইড করা শুরু করে। তবে বিপদটা ঘটে ঠিক তখনই যখন প্র্যাকটিস করার সময় ডাস্টির কিছু পার্টসের সমস্যা দেখা যায়। তাই ডাস্ট চলে যায় তার মেকানিক বন্ধু ডটির কাছে। ডটি তখন জানায় যে তোমার মেইন অয়েল সিলি তো ভেঙে গেছে। ও, তার মানে তুমি আবারও রেসিং করেছিলে? তোমাকে না আমি বলেছি রেসিংয়ে যাবে না? তুমি তো সামান্য স্প্রে করা একটা ছোট প্লেন, এত সাহস কোত্থেকে আসে তোমার? তো ডটির কাছ থেকে এইরকম বকা শুনে এরপর তারা ওখানেই বসে পড়ে টিভিতে রেসিংয়ের ভিডিও দেখতে। তখন ডাস্টি তাকে জানায় যে তো এ ছাতার মাথা বইতে কিছু নেই, তোমাকে স্কিপারের থেকে প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে হবে। তাই এরপরই তারা চলে যায় স্কিপারের কাছে। স্কিপার ছিল অবসরপ্রাপ্ত র্যাব কমান্ডার। কিন্তু ডাস্টি যখনই ওখানে যায় সে তার মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়। তবে আমাদের ডাস্টি তো বেশ সাহসী, তাই সে সাহস করে আবারও দরজায় নক করে আর তাকে বলে যে আমি শুনেছি আপনি নাকি এই পর্যন্ত 50টি প্লেনকে শটডাউন করে নামিয়েছেন। স্কিপার তখন তাকে বলে যে তাহলে কি তুমি 51তম প্লেন হতে চাচ্ছ? এটা শুনেই তো ডাস্টি সেখান থেকে মন খারাপ করে চলে যায়। পরের দিন সকালবেলা উঠে ডাস্টি এই রেসে পার্টিসিপেট করার জন্য সেই জায়গায় চলে যায়। সেখানে গত 3 বছরের উইনার রিপ সিলিঙ্গার ছিল। সবাই তো ধারণা করছে সে এবার জিতবে। সেখানে অংশগ্রহণকারী প্রত্যেকেই প্রায় এতক্ষণে পৌঁছে গিয়েছে। আজকে এখান থেকে টপ 5কে সিলেক্ট করা হবে। এর পরেই শুরু হয়ে যায় সেই রেসিং। আর এক এক করে তো সবাই গুলির বেগে ছুটছিল। কিন্তু ডাস্টি যখন তার রেসিংটা শুরু করে তখন তাকে দেখে তো সবাই সেখানে অনেক মজা নিচ্ছিল। কিন্তু ডাস্টি তখন কারোর কথা কানে না নিয়ে নিজের মতো উঠছিল। অনেক কষ্ট করে ডাস্টি সেখানে 6 নম্বরে এসে পৌঁছায়। যেহেতু সেখানে 5জনকে সিলেক্ট করা হবে তাই ডাস্টি এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না। ডাস্টির তো মনটা অনেক ভেঙে যায়, তাই আর সে বেশিক্ষণ সেখানে থাকে না, আবারও তার কাজে চলে আসে। তখন আমরা দেখতে পাই সেই স্কিপার নামের প্লেনটা এখনও রাস্তার উপর নজর রেখে যাচ্ছে। ওর বেশ কিছুদিন পর হঠাৎ করে ডাস্টি একটা অ্যানাউন্সমেন্ট শুনে যে ওই 5জনের মধ্যে এমন একজন পার্টিসিপেন্ট ছিল যার কাজে তারা অবৈধ ফিউল পেয়েছে। তাই ওকে বাদ দেওয়ার জন্য ডাস্টি এখন কোয়ালিফাই হয়ে গিয়েছে, কারণ সে তো ছিল 6th পজিশনে। এটা শুনে ডাস্টি তো খুশিতে পাগল হয়ে যায়, কারণ ফাইনালি তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এরপরই ডাস্টি শুরু করে রেসিং ম্যাপ দেখা, কারণ তার তো আগে থেকে আইডিয়া থাকতে হবে যে কোত্থেকে কোন পর্যন্ত যেতে হবে। ঠিক তখনই সেখানে স্কিপার চলে আসে আর আবারও ডাস্টিকে মানা করে যে তুমি প্লিজ এই রেসিংয়ে অংশগ্রহণ করো না। না তুমি ঠিকঠাকভাবে উঠতে পারো, না তোমার মধ্যে আলাদা কোনো স্পিড আছে, তুমি এত সাহস কোত্থেকে পাও? কিন্তু ডাস্টিকে তার সিদ্ধান্ত অটল। তাই স্কিপার তখন রেগে গিয়ে বলে যে ঠিক আছে, পরের দিন সকালবেলা তুমি ঠিক টাইম মতো মাঠে পৌঁছে যেও। এরপরে আমরা দেখতে পাই যে স্কিপার তার ট্রেনিং শুরু করে দিয়েছে। স্কিপার ডাস্টিকে বলে যে তুমি যত উপরে এবং যত দ্রুত উঠতে পারো সেইভাবে ওড়ো, আমি দেখতে চাই। এরপরই তো ডাস্টি আরামসে উপরে উঠতে থাকে, কিন্তু বেশ কিছুটা উপরে ওঠার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই দ্রুত আবারও মাটিতে ফিরে আসে। তখনই ডাস্টি সবাইকে বলে যে আমি বেশি উচ্চতায় অনেক ভয় পাই। সে স্কিপারকে বলে যে সরি, আমি 1000 ফিটের উপরে আর উঠতে পারি না। তখন স্কিপার বলে যে আমাদের তো হাইট ফোকাস করলে হবে না, আমাদের জোর দিতে হবে স্পিডের উপর। এগুলো শুনে সে এরপরে ডাস্টির ইঞ্জিনে কিছু চেঞ্জ নিয়ে আসে, আর তারপরেই দেখা যায় ডাস্টির স্পিডে অনেক বড় একটা চেঞ্জ এসেছে, মানে সে এখন আগের থেকে অনেক দ্রুতই উঠতে পারছে। এরপরে সে ওই ক্যাম্পে পৌঁছে যায় যেখানে এই রেসিংয়ের সমস্ত প্লেনরাই ছিল। এইসব প্লেনদের মধ্যে ইন্ডিয়া থেকে আসা একটা প্লেনও ছিল যার নাম ছিল ঈশানী। এখানে তো রিব নাওয়ের সেই চ্যাম্পিয়ন প্লেনটাও ছিল, কিন্তু সে ডাস্টির দিকে কোনো নজরই দিচ্ছিল না। উল্টো তাকে অনেক পচাচ্ছিল যে সে একটা স্প্রে করার প্লেন হয়ে এখানে এসেছে রেস করতে। এইসব কিছু শুনে ডাস্টিও আর তার দিকে খুব একটা নজর দেয় না।
পরের দিন শুরু হয়ে যায় এই রেসের দ্বিতীয় রাউন্ড। এখানেই তারা সবাই জানতে পারে যে তাদেরকে পুরো পৃথিবীতে একটা চক্কর দিতে হবে। প্রথম ফ্লাইটে তাদেরকে নিউ ইয়র্ক থেকে আইসল্যান্ড পর্যন্ত যেতে হবে। রেস শুরু হতেই আমরা দেখতে পাই সমস্ত প্লেনরাই উপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু ডাস্টি তো সবার থেকে আলাদা ছিল, তাই সে হিসেবে নিজ দিয়েই উঠছিল। আর এই কারণে সে প্রথম রেস্টিং পয়েন্টে সবার লাস্টে গিয়ে পৌঁছায়। এমনকি বৃষ্টি আর বরফের কারণে তার পাখাটা কিছুটা সমস্যাও দেখা দেয়, তাই দ্রুত সে তার ফ্রেন্ডের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। তখন স্কিপার বলে যে নেক্সট টাইম তোমাকে আরও একটু উপরে উঠে তারপর রেসিংটা করতে হবে, আর না হলে এরকম সমস্যা তুমি বারবার পড়বে। এরপরে এই রাউন্ডের দ্বিতীয় ধাপ শুরু হয়ে যায়, যখন তাদেরকে আইসল্যান্ড থেকে জার্মানি পর্যন্ত পৌঁছাতে হবে। এইসব প্লেন তো রাতের বেলায় অনেক স্পিডে উঠছিল। তখনই আমরা দেখতে পাই এই রেসের মাঝখানেই বুলডগ নামের একটা প্লেন হঠাৎ করে নিচের দিকে পড়তে শুরু করে, কারণ তার ইঞ্জিনে হয়তোবা ত্রুটি দেখা দিয়েছিল। তখন ডাস্টি তাকে সাহায্য করে ল্যান্ড করতে। তাই এই কারণে সে সবার থেকে অনেকটা পিছিয়ে যায়, আর এবারও সবার পেছনে গিয়ে মানে সবার শেষে গিয়ে পৌঁছায়। কিন্তু বুলডগ তাকে সাহায্য করার জন্য অনেক থ্যাঙ্কস জানায়। এখানে ডাস্টির সঙ্গে পরিচয় হয় তার এক ফ্যানের, আর সে তাকে বলে যে তুমি যদি তোমার উপরে থাকা এই পাইপটাকে সরিয়ে ফেলো তাহলে দেখবে তুমি আরও ভালো উঠতে পারবে। ডাস্টি এটা শোনা মাত্রই উপর থেকে তার পাইপটা সরিয়ে ফেলে, আর সত্যি সত্যি দেখা যায় যে সে আগের থেকে আরও স্পিডে উঠতে পারছে। এরপরে শুরু হয়ে যায় এই রেসের তৃতীয় ধাপ, যেখানে তাদের জার্মানি থেকে ইন্ডিয়া পৌঁছাতে হবে। রেস শুরু হয়ে যাওয়ার পরেই আমরা দেখতে পাই যে কিছু প্লেনের ইঞ্জিনে ত্রুটি দেখা যায়, যার কারণে তারা আস্তে আস্তে সবাই নিচে ল্যান্ড করছিল, যার কারণে ডাস্টি সবার আগেই এবার ইন্ডিয়া এসে পৌঁছে যায়। তাই সমস্ত নিউজ চ্যানেলরা তো এবার শুধু ডাস্টিকেই কভার করছিল। আর এটা দেখে তো রিবের অনেক রাগ হচ্ছিল, কারণ গত ৩ বছরের চ্যাম্পিয়ন সে, হঠাৎ করে এই ছোট প্লেন আবার এত ফেমাস কিভাবে হয়ে গেল। অন্যদিকে আমরা দেখতে পাই যে স্কিপার নিজের চেষ্টা করছিল ওড়ার, কিন্তু অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে সে কোনোভাবেই উঠতে পারছিল না। আর এদিকে রিপ প্ল্যান করছিল যে যে কোনোভাবে হোক ডাস্টিকে হারাতে হবে। ডট তো আবার অনেক ছোট ছোট ডাস্টির মতো প্লেন বানানো শুরু করেছে, কারণ এতদিন ডাস্টি অনেক ফেমাস হয়ে গিয়েছে। ঈশানী তখন ডাস্টিকে কংগ্রেচুলেট করে আর তাকে বলে যে এখন যেহেতু আমরা ইন্ডিয়াতে আছি, আমাদের অবশ্যই উচিত একবার তাজমহলটা দেখে আসা। এরপরে তারা দুজন মিলে চলে যায় তাজমহল দেখতে। ডাস্টি তো তাজমহল দেখে অনেক খুশি হয়ে যায়। এরপরই তাদের নেক্সট লেভেল ছিল ইন্ডিয়া থেকে নেপাল যাওয়া। ঈশানী তখন তাকে বলে যে এই রুটে কিন্তু অনেক বড় বড় পাহাড় আছে, যদি তোমার পাহাড়ে ভয় লাগে তাহলে তুমি টানেলের ভেতর দিয়েও যেতে পারবে। আর এরপরেই তাদের রেসটা শুরু হয়ে যায়। ডাস্টি যখন নেপালে পৌঁছে যায় তখন দেখতে পাই যে সেখানকার পাহাড়গুলো খুবই বড়। ডাস্টির তো আগে থেকেই উচ্চতায় অনেক বেশি ভয় লাগত। এরপর তার ঈশানীর দেওয়া বুদ্ধিটা মাথায় চলে আসে, তাই সে টানেলের ভেতর দিয়েই চলা শুরু করে। কিন্তু টানেলের মধ্যে ঢোকার পর সে দেখতে পায় ওই জায়গাটা অনেক ছোট, তার পাখা বারবার দেওয়ালের সঙ্গে বাড়ি খাচ্ছিল। আর একটু দূরে যেতেই সে তার সামনে একটা ট্রেন আসতে দেখে। মুখের সামনে এরকম ট্রেন দেখে তো ডাস্টি অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে আসে। আর এইভাবে বেশ অ্যাডভেঞ্চার করতে করতে ডাস্টি নেপাল পর্যন্ত পৌঁছে যায়। এখানে পৌঁছানোর পর ডাস্টি জানতে পারে যে সেই প্রথম পৌঁছেছে, কারণ সবাই এখন অনেক দূরে দূরে আছে। কিছুক্ষণ পর যখন বাকি সব প্লেনরা এখানে আসে তখন তারা তো সবাই হয়রান হয়ে যায় যে ওইটুকু টানেলের ভেতর দিয়ে ডাস্টি কিভাবে এসে পৌঁছালো। এরপরেই ডাস্টি চলে যায় ঈশানীর কাছে আর বলে যে তুমি আমাকে ওই উল্টোপাল্টা আইডিয়া দিয়েছিলে, জানো আমি কিভাবে ওখান থেকে বেঁচে ফিরেছি। আর তখন সে জানতে পারে যে ঈশানী আসলে রিবের হয়ে কাজ করছে, মানে সব প্ল্যান ছিল। এটা শোনা মাত্রই তো ডাস্টির অনেক মন খারাপ হয়ে যায়, তাই সে ওখান থেকে চুপচাপ বেরিয়ে আসে। পরের দিন শুরু হয়ে যায় নেক্সট লেভেল, যেখানে তাদের নেপাল থেকে চায়না যেতে হবে। এতদিনও তো ডাস্টি সবার কাছে বেশ ফেমাস হয়ে গিয়েছে, আর তার উপর আবার সে নেপাল থেকে চায়না সবার আগে পৌঁছায়। ওখানে পৌঁছানোর পরেই ডাস্টি স্কিপারের সঙ্গে কথা বলে। তখন স্কিপার বলে যে এর পরে তোমাকে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পার হতে হবে, ওখানে কিন্তু তুফান হতে পারে। আর এই লেভেলটাই হচ্ছে তোমাদের জন্য সবথেকে কঠিন আর লম্বা লেভেল। এই রুটে তোমাদেরকে চায়না থেকে মেক্সিকো পর্যন্ত পৌঁছাতে হবে। এদিকে সবার মুখেই তো এখন ডাস্টির নাম, মানে সে এখন পুরোপুরি ভাইরাল। পরের দিন সকাল থেকে শুরু হয়ে যায় তাদের সেই চায়না থেকে মেক্সিকো যাওয়ার জার্নি। আর অন্য একটি নতুন প্লেনে এসে রিবের কথা মতো ডাস্টির অ্যান্টেনাটা উড়িয়ে দিয়ে যায়। এই কারণে ডাস্টি এখন কোনো ডিরেকশন ঠিকঠাক মতো বুঝতে পারছিল না, তাকে পুরোপুরি রিডারের বাইরে দেখাচ্ছিল। এমনকি দেখা যায় যে ডাস্টির ফিউলও প্রায় শেষ পর্যায়ে। এটা দেখে তো ডাস্টি অনেক পারেশান হয়ে যায়। তবে ভাগ্যক্রমে তখন দেখা যায় ওই রোড দিয়ে দুইটা যুদ্ধবিমান যাচ্ছিল, যারা ডাস্টির প্রবলেম দেখে বলে যে তুমি এখন আমাদের সঙ্গে আমাদের শিপে চলো। এই শিপটা আসলে আর্মির ছিল।
ডাস্টি যখন ওখানে ল্যান্ড করে তখন দেখতে পায় যে ওখানে একটা দেওয়ালে সমস্ত ফাইটার প্লেনদের ছবি টানানো ছিল। ওখানে গিয়েই সে স্কিপারদের নামটা খুঁজছিল, কিন্তু একটু পরে জানতে পারে যে স্কিপারের নামে শুধুমাত্র একটা মিশনই লেখা আছে। তাই সঙ্গে সঙ্গে স্কিপারের সঙ্গে কথা বলে আর বলে যে, কি ব্যাপার, তুমি তো আমাকে বলেছিলে তুমি অনেকগুলো মিশন করেছ, কিন্তু এখানে এসে দেখতে পেলাম তোমার নামের পাশে শুধুমাত্র একটা মিশন লেখা। স্কিপার তখন বলে যে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি মাত্র একটা মিশনই করেছি। এরপর আমার যান্ত্রিক ত্রুটির কারণে আমি আর কিছু করতে পারিনি। ঠিক তখন ওখানে ওই শিপের ক্যাপ্টেন এসে ডাস্টিকে বলে যে খুব শক্তিশালী একটা ঝড় আসছে, তাই ওই ঝড় আসার আগে তোমাকে এখান থেকে ফ্লাই করতে হবে। এরপর ক্যাপ্টেনের কথা মতো সেখানে থাকা সমস্ত প্লেনরাই ডাস্টিকে হেল্প করে আর একটা লঞ্চও দেয়, যার কারণে ডাস্টি তো আগের থেকে আরও বেশি স্পিডে যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে রিব সবার সামনে অনেক ভালো সাজার জন্য মিডিয়াতে ডাস্টির নামে অনেক প্রশংসা করছিল, যাতে করে তার ওপর কেউ সন্দেহ করতে না পারে। আর এদিকে আমরা দেখতে পাই ডাস্টি সেই ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তার মাথায় এখনও ওই ফাইটার প্লেনগুলোর ছবি ঘুরছিল, যার কারণে তার মনোযোগ খুব একটা সামনের দিকে এগোয় না। আর একটু সামনে যেতেই একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে তো সোজা পানির মধ্যে পড়ে যায়। তবে ভাগ্য ভালো যে ওই শিপ থেকে তখন একটা রেস্কিউ প্লেন আসে, যা ডাস্টিকে উদ্ধার করে নেয়। এরপর তাকে নিয়ে আসা হয় তার জায়গায়, যেখানে এক এক করে তার সব ফ্রেন্ডরাই আসে। ডাস্টিকে দেখে ডটি বলে যে তার উইংসগুলো ভেঙে দিয়েছে, এমনকি তার ইঞ্জিনও ঠিকঠাক মতো কাজ করছে না। এমন অবস্থায় তার নেক্সট রেসে কোনোভাবেই অংশগ্রহণ করা উচিত নয়। এটা শুনেই তো সেখানে থাকা সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এরপরে সেখানে স্কিপার গিয়ে পৌঁছায়। ডাস্টি তখন তাকে জিজ্ঞেস করে যে এখন তুমি আমার মিশন সম্পর্কে আমাকে বলো, আর তুমি কেন আমাকে মিথ্যে বলেছিলে। তখন স্কিপার বাকিদের উদ্দেশ্য করে বলে যে আমাদের দুজনকে একটু একা ছেড়ে দাও, আমি ডাস্টির সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। সবাই চলে যাওয়ার পরেই স্কিপার তাকে নিজের গল্প বলতে শুরু করে। স্কিপার বলে যে আমি খুব ভালো করে এইসব ফাইটার প্লেনগুলোর সাথে উড়ছিলাম, কিন্তু যখন আমাদের ওপর হামলা করে দেওয়া হলো তখন সেখানে থাকা আমার সমস্ত বন্ধুরা মরে গিয়েছিল, কেবল আমি বেঁচেছিলাম। তবে আমার অবস্থা খুব খারাপ ছিল, এই কারণেই আমি আর সেকেন্ড টাইম উঠতে পারিনি। আর তারপর থেকে চাইলেও আমাকে আর কোনো মিশনে পাঠানো হয়নি। স্কিপারের মুখে এই গল্প শুনে তো ডাস্টি অনেক কষ্টে সেখান থেকে চলে যায়। সে অনেক ডাউন ফিল করছিল। এরপরে ডটি সেখানে চলে আসে আর তাকে বোঝায় যে তুমি একটা রেসলিং প্লেন, বাকিদের মতো তুমি কোনো নর্মাল প্লেন না, তাই তোমাকে এত অল্পে ভেঙে পড়লে চলবে না। নিজেকে শক্ত করো আর পরের রেসের জন্য প্রস্তুত হও। ঠিক তখনই দেখা যায় সেখানে 2টি প্লেন চলে এসেছে, যাদের থেকে ডাস্টি প্রথমে হেল্প নিয়েছিল। তারা এসে ডাস্টিকে নতুন 2টা উইংস দিয়ে দেয়। এরপরে দেখা যায় অনেক নতুন প্লেন এখানে চলে এসেছে, আর তারা সবাই মিলে ডাস্টিকে কিছু না কিছু নতুন জিনিস গিফট করে, যাতে করে খুব দ্রুত ডাস্টি রিপেয়ার হয়ে আবারও রেসিংয়ে অংশগ্রহণ করতে পারে। আর এরপর তো ডাস্টি পুরোপুরি তৈরি হয়ে যায় আবারও রেসিংয়ের জন্য। কিন্তু রিব যখন এই ব্যাপারটা জানতে পারে, সে তো কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তাই সে আবারও পরিকল্পনা করে কিভাবে ডাস্টিকে রাস্তা থেকে সরানো যায়। কিন্তু রিবের এই নতুন প্ল্যান আবার স্কিপার পেছন থেকে এসে শুনে ফেলে। এরপরে শুরু হয়ে যায় এই রেসের লাস্ট রাউন্ড, যেখানে তাদের আবারও নিউ ইয়র্কে ব্যাক করতে হবে। এক এক করে সব প্লেনরাই ওড়া শুরু করে, কিন্তু প্যানেলের দিকে তাকিয়ে আমরা দেখতে পাই যে ডাস্টি সবার পরে ওড়ার পারমিশন পায়। কিন্তু এর পরেও সে এক এক করে সমস্ত প্লেনকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যায়। আর এটা যখন রিব দেখতে পায় তখন তো সে প্রচণ্ড রেগে যায়। তাই ডাস্টিকে হারানোর জন্য সে সরাসরি তার উপর অ্যাট্যাক করার সিদ্ধান্ত নেয়। আর দ্রুত গিয়েই তো ডাস্টিকে একটা পাহাড়ের সঙ্গে ক্র্যাশ করার চিন্তাভাবনা করে। কিন্তু দেখা যায় ঠিক তখনই সেখানে স্কিপার পৌঁছে গিয়েছে আর সরাসরি গিয়ে রিবের উপর হামলা করে। হঠাৎ করে এভাবে স্কিপারকে উড়তে দেখে তো ডাস্টি নিজেই অবাক হয়ে যায়। আর এদিকে তো স্কিপার পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিল, এইবার সে রিবের ওপর প্রতিশোধ নেবেই। ডাস্টি তো এখানে বেশ সতর্কতার সঙ্গে রিবের সেট করা 2টা প্লেনকে টপকে সামনের দিকে এগিয়ে যায়। এগুলো দেখে রেব খুব ভালো করেই বুঝতে পারছিল ডাস্টিকে স্কিপার হেল্প করছে। তাই এবার হামলা করার জন্য সে স্কিপারের দিকে এগিয়ে যায়, আর স্কিপারের পাগনা দুটোকে তো অনেক খারাপভাবেই ভেঙে ফেলে। এই কারণে স্কিপার আর বেশি স্পিডে উড়তেও পারছিল না। তখন স্কিপার তাকে বলে যে আরও স্পিড বাড়াও, কিন্তু কিছু দূর যাবার পর ডাস্টি আর বেশি স্পিড বাড়াতে পারছিল না। এরপর ডাস্টি যখন আকাশের দিকে পাকায়, বুঝতে পারে যে তাকে এখন মেঘের ওপর দিয়ে উড়তে হবে। তাই মনে এবার সাহস নিয়ে সে সোজা মেঘের ওপর দিয়ে উড়তে শুরু করে। মানে সে তার ভয়কে জয় করে সবাইকে পেছনে ফেলে দিয়ে সবার আগে ফিনিশিং পয়েন্টে পৌঁছে যায়। এই ছোট্ট প্লেন ডাস্টি এবার 3বারের চ্যাম্পিয়ন রিবকেও হারিয়ে দিয়েছে।
ডাস্টির পক্ষে থাকা সমস্ত প্লেনরা তো নিজের বন্ধুর এরকম সাফল্যে অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় যে ডাস্টি সবার শেষে স্কিপারকে অনেক ধন্যবাদ জানায়, কারণ সে হেল্প না করলে ডাস্টি আজকে এই পর্যন্ত আসতে পারত না। আর গল্পের শেষে দেখা যায় যে ডাস্টি আর স্কিপার এখন সেই আর্মিদের শিপে হয়েছে, যেখানে তারা একে অপরের সঙ্গে রেসিং করার প্রস্তুতি নিচ্ছে। আর আমাদের আজকের এই গল্পটাও এখানে শেষ হয়ে যায়।